Am I visible? All right. Am I visible? All right. Just a minute, just a minute. Happy Saraswati Pujo to all of you. Just a minute, just a minute. ওবিএসটা এখানে অ্যাকচুয়ালি সেটিং করা নেই, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছিল। আজকে ক্লাস নিতাম না, বাট ক্লাসটা এন্ড মানে বন্ধ করলাম না, কারণ ক্লাস সামনে পরীক্ষা আছে, সেই অর্থে ক্লাস এখন মিস করা যাবে না। ঠিক আছে এবারে? ওকে, অলরাইট, চলো শুরু করা যাক আজকে ক্লাস। তো আজকে আলোচনা করব ইম্পর্টেন্ট এমসিকিউজ অন ইন্ডিয়ান পলিটি থ্রু পিওয়াইকিউ। পিওয়াইকিউ প্রশ্ন আজকে আলোচনা করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক ক্লাস, আর সময় নষ্ট করবো না। আচ্ছা, যারা যারা ক্লাস জয়েন করেছো, তো অবশ্যই করে ক্লাসটা শেয়ার করো। সবাই আমাকে দেখতে পাচ্ছ তো প্রপারলি? ঠিক আছে, অলরাইট অলরাইট। অ্যাকচুয়ালি অন্য সেট আপে ক্লাস নিচ্ছি। ওকে, তো হ্যাপি পুজো, হ্যাপি সরস্বতী পুজো। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। তো প্র্যাকটিস ক্লাস অন ইন্ডিয়ান পলিটি থ্রু এমসিকিউ। আচ্ছা, তো অবশ্যই করে এই ক্লাসগুলো আপডেটসের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, ঠিক আছে? টেলিগ্রামে গিয়ে সিম্পল তোমরা অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করবে, তো তোমরা আমার প্রোফাইল পেয়ে যাবে। ওকে, অলরাইট। আচ্ছা, ইনসাইটস WBCS যে ইউটিউব চ্যানেলটা, মেক শিওর কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কিন্তু তোমরা যে ক্লাসের আপডেটসগুলো, ডে টু ডে আপডেটসগুলো কিন্তু তোমরা অবশ্যই পাবে, ঠিক আছে? চলো, আচ্ছা আচ্ছা, ইউপিএসসি কিন্তু নোটিফিকেশান আউট, ইউপিএসসি সিএসসি পরীক্ষার নোটিফিকেশান আউট। তো যারা এখনও ফর্ম ফিল আপ, মানে অবশ্যই যারা ইউপিএসসি দিচ্ছ 2024, তো রেডি হও ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য, প্রস্তুতি নাও এখন থেকে। চলো আজকে প্রথম প্রশ্ন। তো আজকে প্রথম প্রশ্ন হলো পঞ্চায়েত সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য, বলছে পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হয়েছিল 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 72nd মানে 72তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 70তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, না 68তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? বলো, পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস হয়েছিল। তো একদম ঠিক বলেছ, পঞ্চায়েতি রাজ যে সিস্টেমটা কিন্তু প্রথম অর্থে কিন্তু সাংবিধানিক কোনো স্ট্যাটাস ছিল না, একদম ঠিক বলেছ। তো যেটা 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটি সাংবিধানিক স্ট্যাটাস পাওয়া যায়, ঠিক আছে? তো দ্য মডার্ন পঞ্চায়েতি রাজ সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া, এই যে বর্তমানে যে আধুনিক পঞ্চায়েতি রাজ সিস্টেম তুমি দেখতে পাও ইন্ডিয়াতে, বাই দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1993, ঠিক আছে, 1993 সালে। তো অলদো ইট ইজ বেসড আপন দ্য হিস্টোরিক্যাল পঞ্চায়েতি রাজ সিস্টেম। তো মনে রাখতে হবে, যদি কোনোদিন প্রশ্ন দেয় হু ইন্ট্রোডিউস
পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া, বলবন্ত রায় মেহতা, বলবন্ত রায় মেহতা। ঠিক আছে, এছাড়া যদি বলে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, তো 3 টিয়ার পঞ্চায়েতি রাজ, একটা গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি এবং একটা জেলা পরিষদ। এখানে কিন্তু ইলেক্টেড হয়, কার ভোট দ্বারা? ইলেক্টেড বাই লোকাল পিপল। ঠিক আছে, সাধারণ মানুষের ভোট দিয়ে। চলো, তো এগুলো দেখে নেবে, 26 বছর হয়ে গেল দেখতে। এডুকেশান আন্ডার দ্য, গুড ইভিনিং আনন্দ, প্রিয়াঙ্কা। এডুকেশান আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনক্লুডেড, বলো এডুকেশান, শিক্ষা আমাদের দেশের সংবিধানে কত নম্বর, বেসিক্যালি কত নম্বর বলা বল, কোন লিস্টে আছে? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, না কনকারেন্ট লিস্ট? বলো। এডুকেশন আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইনক্লুডেড ইন, সবাই উত্তর দাও। একদম ঠিক বলেছো, কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার, সরি, স্টেট লিস্ট। কিন্তু মনে রাখতে হবে এডুকেশন কিন্তু যুগ্ম তালিকার মধ্যে পড়ে। ঠিক আছে, এডুকেশন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ঠিক 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 ঠিক, এই তো একদম ঠিক বলেছো। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন ইটস অরিজিনাল এনাক্টমেন্ট ডিফাইন্ড এডুকেশন অ্যাজ স্টেট সাবজেক্ট আন্ডার আর্টিকেল, মনে রাখতে হবে আর্টিকেল 42তম সংবিধানের মাধ্যমে। আর্টিকেল, আচ্ছা আচ্ছা, তোমাদের এইটা মনে রাখবে, 42তম আর্টিকেলে কিন্তু মনে রাখতে হবে অরিজিনালি, ওকে, ডিপিএসপির প্রভিশন ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এটা কিন্তু 21 হয়ে যায়। বর্তমান স্ট্যাটাস কি? লিগাল অ্যান্ড মোরাল রাইট, এইটা মনে রাখতে হবে অরিজিনালি কিন্তু। ঠিক আছে, আর এটা আসে 42nd অ্যামেন্ডমেন্ট 1976। দ্য এজ অফ রিটায়ারমেন্ট অফ সুপ্রিম কোর্ট জাজ, সুপ্রিম কোর্ট জাজের রিটায়ারমেন্ট এজ 70, 65, 62 না 60? বলো কি উত্তর হবে? জাস্ট 1 minute। ওকে, তো উত্তর কি হবে? এখানে কিন্তু উত্তরে কিন্তু হবে একদম 65, 62 কিন্তু মনে রাখতে হবে, 62 মনে রাখতে হবে হাইকোর্টের জাজের একদম, আর 65 হলো সুপ্রিম কোর্ট। আচ্ছা, আজকে কিন্তু বেশিক্ষণ ক্লাস নেবো না, 20 মিনিট মতো ক্লাস নেবো। আমি জাস্ট প্র্যাকটিসটা মেনটেন করার জন্য ক্লাসটা অর্গানাইজ করলাম। ঠিক আছে, একটু তোমাদের আজকে দিনটার জন্য কিন্তু একটু দেখতে হবে। ঠিক আছে, আগামীকাল সকাল 10টায় ইতিহাস ক্লাস নেবো, মেক্সিওর সবাই চলে আসবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা জানো তো, এই রুমটা লিভিং রুম, তো তো এইরকম ওই জন্য আলো, মানে একদম আলোটা দেখতেই পাচ্ছ, একদম মনে হচ্ছে অন্ধকারে বসে আছি লন্ডনের নিচে। তো যাই হোক, এখানে মেনলি যেখানে স্টাডি রুম না, সেখানে ঠাকুর মানে উঠেছে তো, মা সরস্বতী, তো সে অর্থে আজকে এই জন্য এই রুমে ক্লাস দিলাম। কিন্তু এই প্র্যাকটিসটা মেনটেন রাখতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু স্কুলে পড়ি না বা কলেজে পড়ি না যে আমরা ছুটি নেবো, এখানে ছুটি ফুটির কোনো ব্যাপার নেই, চাকরি পেতে হবে। ঠিক আছে, হ্যাপি সরস্বতী পুজো টু অল অফ ইউ। আচ্ছা, তো যাই হোক, দ্য রিটায়ারমেন্ট এজ ফর দ্য সুপ্রিম কোর্ট জাজ ইজ 65, হোয়ার অ্যাজ ইনিশিয়ালি কিন্তু হাইকোর্টের জাজের এজ ছিল 60। ইট ওয়াজ ইনক্রিজ করা হয়েছিল 62 কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? অ্যাক্টের মাধ্যমে, মনে রাখতে হবে 1963 15th অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, 15th অ্যামেন্ডমেন্ট 1963। এইগুলো একটু দেখে নেবে, এইগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল। ঠিক আছে, ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, এখানে এর মধ্যে কোনটা ভুল তোমাকে বের করতে হবে। দ্য প্রেসিডেন্ট প্রিসাইডস ওভার ক্যাবিনেট মিটিং, প্রেসিডেন্ট নাকি পৌরোহিত্য করে ক্যাবিনেট মিটিংগুলো। ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট
ইজ ইলেক্টেড বাই সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। রাষ্ট্রপতির ইলেকশন হয়, মনে রাখতে হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। যাই হোক, প্রেসিডেন্ট ইলেক্টেড হয় এ টার্ম অফ 5 ইয়ার্স। ঠিক আছে, রাষ্ট্রপতি ইলেক্টেড হয় 5 বছরের জন্য। দ্য প্রেসিডেন্ট ক্যান বি রিমুভড বাই ইমপিচমেন্ট। প্রেসিডেন্টকে রিমুভ করা যায় ইমপিচমেন্ট থ্রু দিয়ে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আসছে তো? যারা যারা ক্লাস করছো সাউন্ড অল ক্লিয়ার তো? সাউন্ড টাউন্ডগুলো প্রপারলি তুমি পাচ্ছ তো? মানে সাউন্ডে কোনো ইস্যু হচ্ছে না তো? দেখো, পিকচার আমাকে দেখাটা বড় ফ্যাক্টর নয়, কোয়েশ্চেন্সগুলো প্রপারলি পড়তে পারছো বা অন্যান্যগুলো ঠিক আছে তো, এটাই হলেই হবে। ঠিক আছে, তো যাই হোক, প্রেসিডেন্ট প্রিসাইড করেন ক্যাবিনেট মিটিং, এটা কিন্তু কোথাও মেনশন করা নেই। একদম ঠিক বলেছো। ক্যাবিনেট, দেখো, দ্য ক্যাবিনেট শ্যাল পারফর্ম, যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, সেটা নিয়ে ক্যাবিনেট মিনিস্টার। যেমন যদি আমি এক্সাম্পল হিসাবে দেখি, এর মধ্যে ক্যাবিনেট মিনিস্টার যেমন হোম মিনিস্টার, ফিনান্স মিনিস্টার, এগুলো সবই ক্যাবিনেট মিনিস্টার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সেগুলো তোমাদের জানতে, ডিফেন্স মিনিস্টার, রেলওয়ে মিনিস্টার, এইগুলো এইটা মূলত মানে বেসিক্যালি যদি পরীক্ষা দেয় যে প্রিসাইড করেন পিএম, প্রাইম মিনিস্টার। আচ্ছা, একটা ঘটনা তোমরা নিশ্চয়ই জানো, ঘটনাটা হলো সন্দেশখালী ইনসিডেন্ট। তো সন্দেশখালী ইনসিডেন্টে একটা নিউজে একটা কথা বারবার আসছে, আমি জাস্ট আনলাম যে কারণে, যেটা নিউজে বারবার আসছে যে হাইকোর্ট জিনিসটা সঙ্গীন নিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে এবং একজন আইনি বন্ধুকে মানে হিসাবে নিয়োগ করেছে। এই আইনি বন্ধু, কোর্টস ফ্রেন্ড, এটা কি এই কথাটা খুব ইউজ হচ্ছে, নামটা একদম মনে পড়ছে না আমার। তো যখন এইটা আমরা পড়েছিলাম, মনে করো আমার পুরনো স্টুডেন্ট হয়তো এখানে ধারা বা আনন্দ, আমার পুরনো আগের প্ল্যাটফর্মে যখন আমি পড়াতাম তখন আমি পড়েছিলাম অ্যামিকাস কিউরি। সেই অ্যামিকাস কিউরি সেই মানে এরকম না যে তোমাকে কোনো মানে তুমি জজই হতে হবে, মানে তুমি একজন বড় নাম করে একজন বিশিষ্ট বা খুব ভালো একজন অ্যাডভোকেট, তো তোমাকে কি করা হলো, এই জায়গাটা ইনকোয়ারি করার জন্য কোর্ট ফ্রেন্ড, কোর্ট তোমাকে নিয়োগ করলো, অবশ্য আইনজ্ঞ পার্সন। ঠিক আছে, এটা হলো অ্যামিকাস কিউরি, এটা পড়েইছিলাম। হ্যালো, তো যাই হোক, এগুলো মনে রাখতে হবে। চলো, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন ক্যাবিনেট তোমরা পড়বে, সেমন কিচেন ক্যাবিনেটটাও তোমাদের পড়তে হবে। প্রদীপ, আচ্ছা, যারা যারা ক্লাস করছো না, তোমরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আগামীকাল সকাল 10টায় কিন্তু ইতিহাস একটা ক্লাস নেব। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, দ্য কাউন্সিল অফ স্টেট, এখানে ভুল তথ্যটা তোমাকে বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। দ্য কাউন্সিল অফ স্টেট হ্যাজ নো পাওয়ার ওভার মানি বিল। কাউন্সিল অফ স্টেট মানে বলছে এখানে বিধানসভার কথা বলছে। হ্যাজ পাওয়ার ওভার মানি বিল, আচ্ছা, মানে মানি বিল রিগার্ডিং পাওয়ার আছে, প্রথমটা বলছে পাওয়ার নেই। হ্যাজ নো এফেক্টিভ কন্ট্রোল ওভার দ্য এক্সিকিউটিভ, ইজ প্রিসাইডেড ওভার বাই দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো বলো, কাউন্সিল অফ স্টেট কি প্রিসাইড করেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? এটা বিধানসভার কথা বলছে। অপশন কি ডিটা কি ইনকারেক্ট হবে? তোমরা আমাকে বলো, এখানে তোমাকে যদি বলা হয় যে তুমি উত্তরটা দাও, ভুলটা বের করছে। হ্যাজ নো পাওয়ার ওভার মানি বিল, আবার এখানে বলছে হ্যাজ নো পাওয়ার ওভার মানি বিল। কনফিউজ হয়ে যাচ্ছি আমরা সবাই এই প্রশ্নটার উত্তর হবে কিন্তু বি, হ্যাজ
পাওয়ার ওভার মানি বিল। রাজ্যসভা, আমি তোদের এটাও বলেছিলাম কাউন্সিল অফ স্টেট বলছে, তাই না? এখানে এখানে স্টেট মানে রাজ্য বিধানসভা মানি বিলের ক্ষেত্রে স্টেটের। The Rajya Sabha may not amend money bill but can recommended amendment when a money bill is returned to the Lok Sabha with the recommendation amendment of the Rajya Sabha. It is open to the Lok Sabha or accept. মানে Rajya Sabha yes বললেও yes, no বললেও yes, ঠিক আছে? Which of the following is not included in the fundamental rights of the constitution? এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ইনক্লুডেড নই? মৌলিক অধিকার নিশ্চয়ই তোমরা পড়েছো, সেখানে আমরা পড়েছি সেখানে কোনটা মৌলিক অধিকারের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুডেড নেই? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, নাকি রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লিভলিহুড? আমি তোমাদের বলেও দিচ্ছি, এটা হিংসা দিয়ে দিচ্ছি, এটা মূলত ডিপিএসপির একটা প্রভিশন, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির একটা প্রভিশন। বলো কি উত্তর হবে? Which of the following is not included in the fundamental rights? আচ্ছা, রাইট টু এডুকেট, ইয়েস, অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। রাইট টু এডুকেট মিনস অফ লিভলিহুড, ঠিক আছে? তো উত্তর হবে অপশন ডি। ইজ ইট ক্লিয়ার? তো এটা ডিপিএসসি কত নম্বর আর্টিকেলে মেনশন করা আছে? আর্টিকেল 39। তো আর্টিকেল 39 ক্লজ 1। তো ডিপিএসপি, ঠিক আছে, স্টেট পলিসি টু বি ডাইরেক্টেড টু সিকিউরিং ফর বোথ মেন অ্যান্ড ওমেন, মানে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা, ঠিক আছে? তো মনে রাখতে হবে অ্যাডুকেট মিনস অফ লিভলিহুড, অ্যাডুকেট পর্যাপ্ত। দেবজ্যোতি, বেঙ্গল, বাকিরা বুঝতে পারছো তো? এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ইন্ডিয়ান পলিটি ফেডারেল ইন নেচার, ইউনিটারি ইন নেচার, সেমি ফিউডিয়াল ইন নেচার, নান অফ দ্য অ্যাবভ? সামন্ততান্ত্রিক বলছে এটা। ইন্ডিয়ান পলিটি, তো উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু নান অফ দ্য অ্যাবভ। ইন্ডিয়ান পলিটি না ফেডারেল, না ইউনিটারি, না সামন্ততন্ত্র। ইন্ডিয়ান পলিটি হলো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা হলো ডেমোক্রেটিক সংসদীয় গণতান্ত্রিক দেশ একটা, ঠিক আছে? তো মনে রাখতে হবে যেখানে লেজিসলেচার আছে, জুডিশিয়ারি আছে, এক্সিকিউটিভ আছে। প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ইজ স্ট্যাটুটরি বডি, বলছে প্ল্যানিং কমিশন একটি স্ট্যাটুটরি বডি যেটা পার্লামেন্টের অ্যাক্টের মধ্যে পাস হয়েছে। এ ডিপার্টমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, এ ডিপার্টমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট, না এর সাবসিডিয়ারি অফ আরবিআই? আরবিআই এর সাবসিডিয়ারি। দেখো মনে রাখতে হবে, একদম ঠিক বলেছো, ডিপার্টমেন্ট কোনো একটা মাথায় পাস হয়নি। আরবিআই কি 1934 অ্যাক্ট অনুসারে 1935 এস্টাবলিশ হয়েছিল, 1926, যেগুলো পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে, সেগুলো স্ট্যাটুটরি বডি, সেন্ট্রাল গভর্নমেন্টের বডি, না স্টেটের না আরবিআইয়ের অধীনস্থ কোনো একটা বডি। তো উত্তর হবে এটা অপশান বি হবে, এটা ভুল আছে, এটা রেকটিফাই করে নাও। ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যালাউ স্টেট লেজিসলেচার টু পাস, ভারতীয় সংবিধান অ্যালাউ করে রাজ্য বিধানসভা কি পাস করতে পারে বলো? বলছে ইউনিয়ন বাজেট, স্টেট বাজেট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, নান অফ দ্য অ্যাবভ? বলো রাজ্য বিধানসভা কি পাস করতে পারে?
তো স্টেট বাজেট, ইউনিয়ন বাজেট তো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট করে না, রিসেন্টলি যেটা হলো ইন্টারিম বাজেট। তো অবশ্যই রাজ্য বাজেটও কদিন আগে হলো, আমাদের কন্যা এই লক্ষ্মীর ভাণ্ডার 1000 থেকে 500 থেকে 1000 করা হলো, এসসি এসটিদের জন্য যেটা সেটা করা হলো 1200 টাকা। এগুলো স্টেট বাজেট করলো না। তো যাই হোক, স্টেট বাজেট। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, ভারতের রাষ্ট্রপতিকে ইলেক্টেড কারা করে? জনতা সরাসরি, ডাইরেক্টলি বাই পিপল অফ ইন্ডিয়া, মেম্বার অফ লোকসভা রাজ্যসভা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, চিফ মিনিস্টার অফ স্টেট অফ ইন্ডিয়া, নাকি নান অফ দ্য অ্যাবভ? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, ভারতের রাষ্ট্রপতিকে ইলেক্টেড করে দেখো, লোকসভা পার্টিসিপেট করে, রাজ্যসভাও পার্টিসিপেট করে, ইউটিগুলোর মধ্যে দিল্লি পুডুচেরি যেহেতু ওখানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে। আচ্ছা, নর্মালি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কাউন্সিল পার্টিসিপেট করে না, বিধান পরিষদ পার্টিসিপেট করে না। আর লোকসভা রাজ্যসভা নমিনেটেড পার্সন, যদি আমি রাজ্যসভা ধরি যে 12 জনকে নমিনেট করে, তারা পার্টিসিপেট করে না রাষ্ট্রপতি ইলেকশনের ক্ষেত্রে। তো একটা ইলেকট্রাল কলেজ গঠন করা হয়, কার নেতৃত্বে? আমাদের চিফ ইলেকশন কমিশন, ওনার পৌরোহিত্যে পুরো ইলেকশন প্রসিডিওরটা হয়। ঠিক আছে, মনে রাখতে হবে। তাহলে পরীক্ষার জন্য কি উত্তর হবে? একটা ইলেকট্রাল কলেজ যারা রেসপন্সিবল ফর প্রেসিডেন্সিয়াল ইলেকশন কম্প্রাইজেস ইলেক্টেড মেম্বার অফ লোকসভা রাজ্যসভা পার্টিসিপেট করে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট, কাউন্সিলের কোনো রোল নেই, স্টেট অ্যাসেম্বলি অফ ইউটিগুলো দিল্লি পুডুচেরি। আচ্ছা, রাষ্ট্রপতি হতে গেলে তাই কী কোয়ালিফিকেশান থাকতে হবে? অবশ্যই মনে রাখতে হবে তাকে ভারতীয় নাগরিক হতে হবে, 35 বছর বয়স হতে হবে, অবশ্যই তিনি কোয়ালিফাই যেন হয় ইলেক্টেড মেম্বার লোকসভার, এটা মাথায় রাখতে হবে। তিনি কোনো অফিস অফ প্রফিট বা তিনি যখন রাষ্ট্রপতি হবে কোনো রকম সেন্ট্রাল গভর্নমেন্টাল বা রাজ্য সরকারের বা কোনো রকম পাবলিক অথরিটি এরকম পোস্টে তিনি মানে হোল্ড করতে পারবেন না। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতি, আবার তিনি আবার সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এমপি মানে কোনো মিনিস্টার, এটা তো হয় না, কারণ রাষ্ট্রপতির নিরপেক্ষ পোস্ট, তাই না? ফ্রিডম অফ স্পিচ ইজ এ, ফ্রিডম অফ স্পিচ কি? ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, গ্র্যান্ট বাই স্টেট লেজিসলেচার, নান অফ দ্য অ্যাবভ। বলো, ফ্রিডম অফ স্পিচ তো আর্টিকেল 19 তো নিশ্চয়ই পড়েছো। আর্টিকেল 19 যখন তোমরা পড়বে সেখানে তো ফান্ডামেন্টাল রাইটসটা পড়েছো, তো অবশ্যই ফ্রিডম অফ স্পিচ 19 ক্লজ 1 সাব ক্লজ এ। স্পিচ মানে কি? আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, এটা আমার স্পিচ। এক্সপ্রেশন মানে কি? আমি একটা এডিটোরিয়াল, আমি একজন রাইটার, পেপারের সাংবাদিক, আমি একটা লেখা লিখলাম এডিটোরিয়াল, তো সেটা আমার এক্সপ্রেশন। আমি একটা মুভি ডিরেক্টর, ওটা আমার এক্সপ্রেশন। তো মনে রাখতে হবে, কিন্তু এটা অ্যাবসলিউট নয়। ল অ্যান্ড অর্ডার, পাবলিক হেলথকে গ্রাউন্ড করে ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 19কে সাসপেন্ড করা যেতে পারে। ঠিক আছে, দেবজ্যোতি, বন্ধু, বেঙ্গল, ধারা, আনন্দ। এগ্রিকালচার আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, এগ্রিকালচার কার আন্ডারে? স্টেট সাবজেক্ট, ইউনিয়ন গভর্নমেন্ট সাবজেক্ট, কনকারেন্ট লিস্ট, না নান অফ দ্য অ্যাবভ? বলো তো, এগ্রিকালচার কি লিস্টের মধ্যে পড়ে? স্টেট সাবজেক্টের মধ্যে পড়ে। একদম কী করবে, তোমরা এত ভালো অ্যান্সার করছো, এবছর তো WBCS পুরো কনফার্ম। তো এগ্রিকালচার মনে রাখতে হবে কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। বাহ, দারুণ অ্যান্সার করেছো। এই সরি স্টেট লিস্টের মধ্যে পড়ে। ল অ্যান্ড অর্ডার স্টেট লিস্টের মধ্যে পড়ে, দারুণ অ্যান্সার করছো। এডুকেশন কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। এবছর পরীক্ষা দিয়েছিল যে তোমাদের যোজনা,
ঠিক আছে, 5 ইয়ার্স প্ল্যান যেমন, ওটা কোনটা কোন কার লিস্টের মধ্যে পড়ে? পারফেক্ট। দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্মি আর্ম ফোর্স ইজ, আচ্ছা সুপ্রিম কমান্ডার কে? ইন্ডিয়ান আর্ম ফোর্স। আচ্ছা আগামীকাল সকাল 9টায়, এই সকাল 10টায় যে ক্লাসটা নেবো কিন্তু মেক শিওর জয়েন করবে। আগামীকাল সকাল 10টায় যে ক্লাসটা নেবো কিন্তু ইচ অ্যান্ড এভরি ওয়ান জয়েন করবে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। প্রতিটা স্টুডেন্টকে আমি যেন ভাই দেখতে পাই, প্রতিটা জনকে। দেখো ভাই, ক্লাস যদি না করো কোনোদিন কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে না। আর ইতিহাস ক্লাসটা জয়েন করতেই হবে আগামীকাল সকাল 10টায়। বলো। The Supreme Commander of Indian Armed Force is President of India, একদম রাষ্ট্রপতি। The Supreme Command of Indian Armed Force vests in the President. The responsibility for national defense rests, দেখো ইন্ডিয়াতে যদি কোনো ধরো সাপোজ ধরো আমরা কোনো দেশে যুদ্ধ লাগলো, সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে সিগনেচার থাকবে কিন্তু রাষ্ট্রপতির, কারণ তিনি ফার্স্ট সিটিজেন, নমিনাল এক্সিকিউটিভ, কিন্তু মাথায় এটা কিন্তু রাখতে হবে। ঠিক আছে, আলটিমেটলি কিন্তু ডিসাইড নেয় মানে পিএম, হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, তাই না? বলো কি বলছো? তো যাই হোক, এগুলো মনে রাখতে হবে। এই দেখো এখানে লেখাই আছে, দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার ওয়ার অর কনক্লুড পিস, সিজ ফায়ার এগ্রিমেন্ট, ওকে, প্রেসিডেন্টের নামে। যুদ্ধ এন্ড হলো প্রেসিডেন্টের নামে। অন দ্য অ্যাডভাইস অফ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই পিএম। এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম ইজ ডেমোক্রেটিক, ডিক্টেটোরিয়াল, মিলিটারিলি, না নান অফ দ্য অ্যাবভ? ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম, বলো। এটা বলতে আর কি মানে আর সময় লাগবে উত্তর দিতে? মনে রাখতে হবে ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম মানে ডেমোক্রেটিক, গণতান্ত্রিক দেশ। ইন্ডিয়া ইজ এ পার্লামেন্টারি, একদম ঠিক এই টার্মটা ইউজ করতে হবে। ইন্ডিয়া ইজ এ পার্লামেন্টারি, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। ঠিক আছে, ইন হুইচ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ হেড অফ স্টেট অ্যান্ড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইমপিচ বাই, রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে যদি কোনোদিন বহিষ্করণ করতে হয়। ক্যান বি ইমপিচ বাই স্পেশাল ট্রাইব্যুনাল দ্বারা, সুপ্রিম কোর্ট দ্বারা, সেন্ট্রাল ক্যাবিনেট দ্বারা, না পার্লামেন্টের দ্বারা। আচ্ছা যারা যারা ক্লাস করছো প্লিজ তোমাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট টু অল অফ ইউ, তোমরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো। যাই হোক, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইমপিচ বাই পার্লামেন্ট, একদম ঠিক বলেছো। কিন্তু পার্লামেন্ট তো বললাম, কিন্তু যে কোনো কক্ষ থেকে ইন্ট্রোডিউস করা যেতে পারে, ইদার লোকসভা অর রাজ্যসভা। লোকসভা থেকেও ইন্ট্রোডিউস করা যেতে পারে, রাজ্যসভা থেকেও ইন্ট্রোডিউস করা যেতে পারে। ঠিক আছে, যেটা কত নম্বর আর্টিকেলে মেনশন করা আছে? আর্টিকেল 61। কি প্রসিডিওর এখানে প্র্যাকটিস করা হবে, কোন কোন গ্রাউন্ডে, মনে রাখতে হবে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, মনে রাখতে হবে ইনক্যাপাসিটি, এই ধরনের যদি কোনো রকম সিনারিও অ্যারাইজ হয় সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিকে ইমপিচ করা যেতে পারে। ইমপিচ করতে ধরো ইনকেস যদি লোকসভা থেকে ইন্ট্রোডিউস করা হয় তাহলে 1/4 মেম্বার সিগনেচার দরকার। তারপরে কী হবে, রাষ্ট্রপতিকে 14 দিনের পিরিয়ড নোটিশ যাবে যে আপনার এগেন্সে ইমপিচ করা হবে। তারপর 2/3 মেজরিটি পাস হয়ে লোকসভা, দেন একটা স্ক্রুটিনি হবে, সেখানে সিজিআই থাকবে। সিজিআই যদি না থাকে তিনি একজনকে রেকমেন্ড করবেন, একজন জাজ থাকবে। ঠিক আছে, এরকম 3 জনকে নিয়ে, জুডিশিয়ারি 3 জনকে নিয়ে একটা মিটিং হবে, ধরো মানে কমিটি হবে। সেই কমিটি দেখা গেল যে বললে হ্যাঁ রাষ্ট্রপতিকে ইমপিচ করা যাবে, রাষ্ট্রপতি দোষী, সত্যি ভায়োলেট করেছেন তিনি সংবিধানকে। সেক্ষেত্রে মনে রাখতে হবে রাজ্যসভাতে পাস হবে, দেন রাষ্ট্রপতি ইমপিচ। একদম না, একদমই নয় দেবজ্যোতি, রাষ্ট্রপতি সিগনেচার দরকার। কিন্তু কার অ্যাডভাইস? পিএম এর মানে ক্যাবিনেটের, যার হেড করেন পিএম,
কারণ তিনি রিয়েল এক্সিকিউটিভ, দ্যাটস ওয়াই। দ্য ফাইনাল ইন্টারপ্রেটার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, প্রিয়াম্বেল কিন্তু সংবিধানে কিন্তু এনফোর্স হয় না, এনফোর্সেবল নয়, অ্যামেন্ডেবল, কিন্তু বেসিক স্ট্রাকচার ভায়োলেট করা যাবে না। যাই হোক, দ্য ফাইনাল, এখন নিউজে আছে না সেকুলার কথাটাকে একজন পিটিশন দিয়েছে। আচ্ছা, দ্য ফাইনাল ইন্টারপ্রিটার, আচ্ছা এইটা আমার একবার সংবিধান রক্ষাকর্তা কে, গার্জিয়ান কে, চোখ কান বুঝে যাবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সংবিধান সংশোধন একদমই পার্লামেন্টের হাতে ক্ষমতা আছে, ফ্রি হ্যান্ড, বাট যদি বলা হয় ইন্টারপ্রেটার তখন তুমি বলে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ফাইনাল ইন্টারপ্রেটার অ্যান্ড গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম কোর্ট। The number of fundamental rights guaranteed by Indian Constitution are, fundamental right के মানে the number of fundamental rights guarantee by Indian are, বর্তমানে কতগুলো মৌলিক তাহলে অধিকার আছে? 6টা, 7টা, 8টা না 9টা at present? অরিজিনালি যদি দেখো ওয়ার যদি দিত তখন তুমি বলে দিতে 7 পাস্ট, প্রেজেন্ট কিন্তু মনে করো 6, ঠিক আছে। রাইট টু প্রপার্টি ছিল একদমই ঠিক হচ্ছে, রাইট টু প্রপার্টি ছিল, কিন্তু বর্তমান স্ট্যাটাস হলো লিগাল অ্যান্ড মোরাল রাইট। আচ্ছা, এবার দেখো যে পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে আমি হাইলাইট করছি, যেমন আর্টিকেল 14 to 18 রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার, এটা পরীক্ষা খুব দেয়। রাইট টু ফ্রিডম আর্টিকেল 19, 20, 21, 22। আর্টিকেল 14 কি আছে? ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন ল। 15 থেকে অ্যাবলিশন অফ সোশ্যাল ডিসক্রিমিনেশন, 16তে ইকুয়াল অ্যাপয়েন্টমেন্ট গভর্নমেন্ট জব, 18তে অ্যাবলিশন অফ টাইটেল, 19এ কি আছে? রাইট টু ফ্রিডম এক্সপ্রেশন, 20 আছে নো ডবল জিওপার্ডি, 21-এ কি আছে? রাইট টু লাইফ, 22তে কি আছে? অ্যারেস্টেড পারসন উইদিন 24 আওয়ার্স কোর্টে প্রেজেন্ট করতে হবে। 23 রাইট টু শোষণের বিরুদ্ধে অধিকার। আর্টিকেল 25 থেকে 28-এ কি আছে? রাইট টু ফ্রিডম রিলিজিয়ান, প্রত্যেক ব্যক্তি নিজেদের মত পছন্দ ধর্মগ্রহণ, ধর্ম পালন, ধর্ম প্রচার করতে পারবে। যাই হোক, এগুলো তো পড়তে হবে। কালচার রাইট 29-30, কালচারাল এডুকেশনাল রাইট, শিক্ষাগত অধিকার। ইন্ডিয়াতে মাইনরিটি, তাদের মতো যে তাদের ভাষা, তাদের স্ক্রিপ্ট, তাদের কালচারকে প্রিজার্ভ করতে পারবে এবং ইউনিভার্সিটি এস্টাবলিশ করতে পারবে। আর আর্টিকেল 32 সোল অফ দ্য ইন্ডিয়ান রিট, তোমার যদি কোনো ধরনের মৌলিক অধিকার উল্লঙ্ঘন হয় সেক্ষেত্রে তুমি 32 বলে সুপ্রিম কোর্ট এবং 2 to 6 বলে হাইকোর্ট যেতে পারবে। আর যেটা অরিজিনাল 31 রাইট টু প্রপার্টি ছিল, কিন্তু 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এর মাধ্যমে এটা এখন বর্তমান 300A স্টেটাস, যার স্টেটাস হলো লিগাল অ্যান্ড মোরাল রাইটস, ঠিক আছে। তো এই 6টা। আচ্ছা, চাইল্ড লেবার এমপ্লয়মেন্ট ইন ফ্যাক্টরি, ইন ব্যাংক ইন ইন্ডিয়া বিলো দ্য এজ অফ, কত বছরের নিচে বাচ্চাদের কাজ করানো যাবে না? 6 থেকে 14 বছর, তাদের স্কুলে পাঠানো উচিত। দ্য চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেটিং অ্যাক্ট 1986 prohibits employment of children below the age 14। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাজেডুয়াস ওয়ার্ক বলো বা কোনো রকম কিছু করা যাবে না। আর্টিকেল 23, 24 কী বলা হচ্ছে? মানব পাচার, হিউম্যান ট্রাফিকিং, জোর করে বেকার খাটানো, কাউকে ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো, এগুলো মনে রাখতে হবে। আর্টিকেল 23, 22 এবং 23 অবশ্যই পড়তে হবে। এটার জন্য স্কুলে বাচ্চাকে পড়াবে, মানে 6 থেকে একটা বাচ্চা তার সে কলম ধরবে, নট সে কলকারখানায় কাজ করবে, তাই না? তো এটা কিন্তু খুব গুরুত্ব। রাইট টু এক্সপ্লয়টেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল। অলরেডি PYQ দেখে নাও, অনেকবার এখান থেকে প্রশ্ন দিয়েছে, অলরেডি বলছি আমি। দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল মিনস এখানে সালিসি হয়। সমস্যা কোনো সময় যদি কোনো রিলেটেড যদি মানে যে কোনো সমস্যা, ধরো কোনো একটা কোম্পানির সাথে কোম্পানি যদি বা সেন্ট্রালের সাথে যদি কোনো কোম্পানি যদি কোনো কনফ্লিক্ট হলো, সেটা একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে, সেখানে সেটাকে সেটাকে খালাসি মানে সেটাকেই ওখানে কী করে নিষ্পত্তি করা হবে। 2009, 2010, 2011, 2012 ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওয়াজ এস্টাবলিশ ইন ইন্ডিয়া। তো উত্তর 2010, ঠিক আছে।
এই যে পলিউশন ফ্রি ওয়েদার, রাইট টু পলিউশন ফ্রি ওয়েদার 21-এ আছে, এটা কে এনশিওর করবে? গ্রিন ট্রাইব্যুনাল। আজকে লাস্ট কোয়েশ্চেন, নেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট হুইচ এস্টাবলিশ লোকায়ুক্ত। আমাদের ভারতের প্রথম কোন রাজ্য যেখানে লোকায়ুক্ত, লোকপাল, লোকায়ুক্ত কী বলেছে? লোকপাল ইজ অ্যান অ্যান্টি করাপশন অথরিটি। সেন্ট্রালের ক্ষেত্রে লোকপাল আর রাজ্যের ক্ষেত্রে লোকায়ুক্ত। প্রথম মনে রাখতে মহারাষ্ট্র, ঠিক আছে? দ্য স্টেট অফ মহারাষ্ট্র ইজ দ্য ফার্স্ট অ্যান্ড পাইনিয়ার স্টেট ইন ইন্ডিয়া। প্রথম লোকপাল কে ছিল? মনে রাখবে পিনাকি চন্দ্র ঘোষ, ইন্ডিয়াতে প্রথম ফার্স্ট লোকপাল। ঠিক আছে, তো আজকে অবধি রইল, কালকে দেখা হবে আবার সকাল 10টায় ইতিহাস ক্লাসে, তো কেউ মিস করো না। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই।